কলকাতা শহরের কোলাহলের মাঝেও একটা নিস্তব্ধতা আছে, বিশেষ করে উত্তর কলকাতার ঘিঞ্জি গলিতে থাকা পুরনো বনেদি বাড়িগুলোতে। এমনই এক বাড়ি চৌধুরী ভিলা। বছরের পর বছর তালাবদ্ধ থাকা এই বাড়ির ইতিহাস ছিল বড়ই রহস্য। লোকে বলে এই বাড়িতেই নাকি নিখোঁজ হয়েছিল এক কিশোরী, যার খোঁজ আর কখনো মেলেনি। 6 বন্ধু অয়ন, রাহুল, অর্ক, রিমি, শাইনি আর তানিয়া, এরা সবাই মিলে ঠিক করেছে আজ রাতটা ওই অভিশপ্ত চৌধুরী ভিলায় কাটাবে। অয়ন এই দলের নেতা, সে ওই জমিদার বংশেরই উত্তরসূরি। যদিও তাদের পরিবার কয়েক পুরুষ আগেই ওই বাড়ি ছেড়ে চলে এসেছিল। অয়ন ইদানিং তার ঠাকুরদার আলমারি থেকে কিছু পুরনো ধুলোমাখা ডায়েরি আর নথিপত্র উদ্ধার করেছে। সেই নথিতে লেখা ছিল এক ভয়ঙ্কর রক্ত চুক্তির কথা। ওই বাড়িতে নাকি এক অতৃপ্ত আত্মা আজও ঘুরে বেড়ায়, যে তার হারিয়ে যাওয়া রূপ আর যৌবন ফিরে পেতে চায় মানুষের রক্তে। অয়ন জেদ ধরেছে সে এই রহস্যের শেষ দেখে ছাড়বে। সে ভাবছে সবটাই হয়তো গল্প, কিন্তু তার অবচেতন মন কু গাইছে। গাড়ি যখন চৌধুরী ভিলার সামনে এসে দাঁড়ালো, আকাশ ভেঙে এক বৃষ্টি শুরু হলো, ঠিক যেমনটা হয়েছিল অনেক বছর আগে। সদর দরজার কাছে দাঁড়িয়ে থাকা একটা কুচকুচে কালো বিড়াল অদ্ভুত গলায় ডেকে উঠল। সেটা যেন কোনো স্বাগত জানানো ছিল না, বরং সেটা ছিল তাদের উদ্দেশ্যে ফিরে যাওয়ার সেই সতর্কতা। অয়ন পকেট থেকে পুরনো মরিচা ধরা চাবিটা বের করল। দরজার কপাট খুলতেই এক ব্যবসা গন্ধে সবাই নাকে রুমাল চাপা দিতে বাধ্য হল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। টর্চের আলোয় দেখা গেল দেওয়ালের নোনা ধরা প্লাস্টারগুলো ঝরছে। রাহুল তানিয়ার কোমর জড়িয়ে ধরে খানে খানে বলল, ভয় নেই তো? আজ রাতে কিন্তু আমাদের কেউ ডিস্টার্ব করার নেই। তানিয়া হেসে হস্ফুট স্বরে বলল, আগে চলো তো ভেতরে, পরিবেশটা কিন্তু বেশ রোম্যান্টিক। কিন্তু সে কি জানত, এই রোম্যান্স আর কৌতূহল তাদের প্রত্যেকের জীবনে শেষ অধ্যায় হতে চলেছে। বাড়ির বিশাল ঝাড়লণ্ঠনটা হঠাৎ নিজে থেকেই একবার দুলে উঠল, আর ঠিক তখন দোতলার বারান্দা থেকে সেই পুরনো অট্টহাসির প্রতিধ্বনি ভেসে এলো। চৌধুরী ভিলার বিশালাকার কাঠের দরজাটা এক বিকট আর্তনাদ করে বন্ধ হয়ে গেল। অয়নরা 6 জন তখন হলঘরের মাঝখানে দাঁড়িয়ে। ধুলো আর ঝুলের আস্তরণে ঢাকা ঘরটা যেন এক বিশাল পেতপুরীর মতো দেখাচ্ছে। বাইরে বৃষ্টির বেগ বাড়ছে, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল বাতাসের শোঁ শোঁ শব্দ। পুরোনো আঙুলের খড়খড়িগুলো বাতাসের ঝাপটায় খটখট করে আছড়ে পড়ছিল দেওয়ালে। অয়ন, দরজাটা কি ভেতর থেকে লক হয়ে গেল? শাইনি কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল। তার হাতটা অর্কর হাতটাকে শক্ত করে চেপে ধরেছে। অয়ন দরজার হাতল ধরে টান, কিন্তু সেটা যেন তো আঠা দিয়ে আটকে দিয়েছে। সে একটা শুকনো হাসি হেসে বলল, আরে না, পুরনো কবজা তো, জ্যাম হয়ে গেছে। ভয় পাস না, আমরা তো রোমাঞ্চ খুঁজতেই এসেছি, তাই না? হলঘরের ঝাড়লণ্ঠনটা আবার দুলতে শুরু করেছে। অর্ক তার শক্তিশালী টর্চের আলো ফেলল ওপরের দিকে। কড়িকাঠের আড়ালে শত শত চামচিকা ডানা ঝাপটাচ্ছে। মেঝের এক কোণ দিয়ে একটা কুচকুচে কালো বিড়াল নিঃশব্দে হেঁটে গেল। তার জল জলে সবুজ চোখ দুটো একবার অয়নের দিকে স্থির হয়ে তাকালো, তারপর আবার ঘন কালো অন্ধকারে মিলিয়ে গেল। রাত তখন 11টা। তারা দোতলার বিশাল কামরাগুলো ঘুরে দেখছে। সেগুন কাঠের পালঙ্ক, ধুলোমাখা মখমলের পর্দা আর প্রমাণ সাইজের আয়না। আয়নাগুলোয় টর্চের আলো পড়তেই নিজেদের প্রতিবিম্ব দেখে বারবার চমকে উঠছিল রিমি।
তার মনে হচ্ছিল আয়নার ভেতরে তাদের প্রতিবিম্বগুলো যেন একটু দেরিতে নড়াচড়া করছে। রাহুল আর তানিয়া বরাবর একটু সাহসী এবং বেপরোয়া স্বভাবের ছিল। তারা দলের থেকে একটু পিছিয়ে এসে একটা বড় ঘরের ভেতরে ঢুকলো। ঘরটা এককালে হয়তো কোনো রানীর শোয়ার ঘর ছিল। বড় একটা পালঙ্ক আর পাশে একটা পুরনো ড্রেসিং টেবিল রাখা ছিল। বৃষ্টির ছাড় জানলা দিয়ে ভেতরে আসছিল। বেজে যাচ্ছিল তানিয়ার পাতলা পোশাকটা। রাহুলের ভেতরে তখন এক আদি উত্তেজনা। সে তানিয়াকে দেওয়ালের সাথে চেপে ধরল। বাইরে বিদ্যুৎ চমকাতে ঘরটা মুহূর্তের জন্য সাদা হয়ে উঠেছিল। তানিয়া হাসল। রাহুলের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। বৃষ্টির শব্দ আর বজ্রপাতের গর্জনে তাদের নিঃশ্বাসের শব্দ চাপা পড়ে যাচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে তানিয়া অনুভব করল রাহুলের কাঁধের ওপর দিয়ে অন্য কারো হাত নেমে আসছে। হাতটা ফ্যাকাশে সাদা, নখগুলো নীলছে। তানিয়া চোখ খুলতে দেখল রাহুলের ঠিক পিছনে সেই প্রেতিনি দাঁড়িয়ে। তার বিভৎস কাটা ঠোঁট দিয়ে লালা ঝরছে রাহুলের ঘাড়ের উপর। তানিয়া চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠস্বর যেন কেউ অদৃশ্য হাতে চেপে ধরল। প্রেতিনিটি তানিয়ার দিকে তাকিয়ে একটা নিজের ঠোঁটে চেপে ধরল। ইশারা করল চুপ থাকতে। তারপর তার লম্বা জিভ দিয়ে রাহুলের কানে একটা লেহন করল। রাহুল তখন কামনার ঘরে অন্ধ। সে ভাবছে তানিয়াই তাকে স্পর্শ করছে। নিচে হল ঘরের অয়ন তখন একটা পুরনো সিন্ধুক খোলার চেষ্টা করছে। নথিপত্র অনুযায়ী এই বাড়িতে কোথাও সেই রক্ত চুক্তির আসল দলিল লুকানো আছে। হঠাৎ উপরতলা থেকে একটা তীক্ষ্ণ আর্তনাদ ভেসে, তবে সেটা ভয়ের নয়, যেন এক চরম যন্ত্রণা। হয় নর্ক রিমি আসায়নি দৌড়ে উপরে গেল। রাহুল আর তানিয়া যে ঘরে ছিল সেটার দরজা বাইরে থেকে বন্ধ। রাহুল, তানিয়া, তোরা ভেতরে আছিস? হর্ক দরজায় ধাক্কা দিতে লাগলো। ভেতর থেকে কোনো উত্তর নেই, শুধু একটা অদ্ভুত চপচপ শব্দ আসছে। কেউ যেন কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে। হর্ক ভয়ঙ্কর জোরে লাথি মেরে দরজাটা ভেঙে নিল। আর ভেতরে ঢুকতেই সে যে দৃশ্য দেখলো তাতে রেমে বমি করে দিল। পালঙ্কের উপর রাহুল পড়ে আছে, কিন্তু তার শরীরের অর্ধেকটা নেই। তার পেটটা আড়াআড়ি ভাবে চেরা। ভেতরে নারী ভুড়িগুলো মেঝের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর তানিয়া ঘরের এক কোণে বসে আছে। তার চোখে কোনো মনে নেই, শুধু সাদা অংশটা বেরিয়ে আছে। সে রাহুলের কাটা একটা হাত নিয়ে আপন মনে কামড়াচ্ছে। তার মুখে রয়েছে সেই পচা মাংসের গন্ধ। তানিয়া, এ কি করছিস তুই? হয় চিৎকার করে উঠল। তানিয়া ধীরে ধীরে মাথা ঘোরাল। তার মুখটা মুহূর্তের মধ্যে বদলে গেল সেই বিভৎস প্রেতিনির মুখে। সে অট্ট হাসি হেসে উঠল। সেই হাসির দমকে জানলার সব কাঁচ একসাথে ভেঙে চুরমার হয়ে গেল। প্রেতিনির গলাটা যেন সহস্র মরা মানুষের কণ্ঠস্বরের মিশ্রণ। পরক্ষণে একটা কালো ধোঁয়া ঘরটা ভরিয়ে দিল। ধোঁয়া যখন কাটলো, দেখা গেল তানিয়া মৃত অবস্থায় পড়ে আছে রাহুলের লাশের পাশে। তার গলায় মুখের গভীর আঁচড়, যেন কেউ তার শ্বাসনালীটা ছিঁড়ে বের করে নিয়েছে। কয়েক মিনিটের মধ্যেই দুটো তাজা প্রাণ নিভে গেল। বাকি চারজন তখন প্রাণের ভয় নিচে নামার জন্য সিঁড়ির দিকে দৌড়ালো, কিন্তু সিঁড়ি কোথায়? যেখানে বিশাল কাঠের সিঁড়ি ছিল সেখানে এখন কেবল একটা অন্ধকার অতল গহ্বর ছাড়া আর কিছুই নেই।
তারা যেদিকেই যাচ্ছে সেদিকে দেওয়াল উঠে আসছে। বাড়িটা যেন এক জ্যান্ত দানব যা তাদের গিলে খাওয়ার অপেক্ষায় আছে। সায়নী ঘুপিয়ে কাঁদছে। অয়ন, আমাদের এখান থেকে বের কর, আমি আর পারছি না। অয়ন তার পকেট থেকে সেই পুরনো নথিটা বের করল। টর্চের আলো সে দেখল দলিলে একটা নতুন লেখা ফুটে উঠেছে, রক্তবর্ণের। সেই লেখা বলছে, যে বংশের রক্তে এই গৃহ নির্মিত, সেই রক্ত ছাড়া এই দ্বার খুলবে না। অয়ন বুঝতে পারল সে নিজে এই বংশের সন্তান বলেই তাকে ছাড়া আর কেউ এখান থেকে বেরোতে পারবে না। কিন্তু বাকিদের কি হবে? হঠাৎ রিমি চিৎকার করে উঠল। সে দেখল করিডোরের শেষ প্রান্তে তার মা দাঁড়িয়ে আছে। তার মা, যিনি 3 বছর আগে মারা গেছে। রিমি, আয় মা, আমার কাছে আয়। মা হাতছানি দিয়ে ডাকছে। রিমি সম্মোহিতের মতো সেদিকে এগোতে লাগলো। অয়ন বাধা দিতে চাইল, কিন্তু অর্ক তার হাতটা সজোরে চেপে ধরল। ওকে যেতে দে অয়ন, ওটা হয়তো ওর মাই। অর্ক নিজেও তখন বিভ্রমের শিকার। সে দেখছে করিডোরটা সোনা দিয়ে মোড়া। রিমি যখন সেই ছায়ার কাছাকাছি পৌঁছালো, ছায়াটা হঠাৎ দীর্ঘাকার হয়ে গেল। মায়ের মুখটা ফেটে গিয়ে সেখান থেকে বেরোলো সেই লাশময়ী প্রেতিনী। সে রিমির চুল মুঠি করে ধরল। রিমির গলার কাছে মুখ নিয়ে গিয়ে সে ফিস ফিস করে বলল, প্রেতিনীটি রিমির চোখের মণি দুটো নিজের নখ দিয়ে খুঁটে বের করে নিল। রিমির বিভৎস আর্তনাদে পুরো বাড়িটা কেঁপে উঠল। অর্ক আর অয়ন পাথরের মতো দাঁড়িয়ে দেখল রিমির দেহটা ধীরে ধীরে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, যেন কেউ সিরিঞ্জ দিয়ে তার শরীরের সমস্ত রক্ত আর প্রাণরস শুষে নিচ্ছে। বাইরে তখন বজ্রপাত হচ্ছে অবিরাম। প্রত্যেকটি বিদ্যুতের ঝলকানিতে দেখা যাচ্ছে বাড়ির দেওয়ালে টাঙানো পুরনো তৈলচিত্রগুলোর চোখ দিয়ে রক্ত ঝরছে। নস্টালজিক সেই বনেদি বাড়ির আভিজাত্য এখন চাপা পড়ে গেছে এক ঐশাচিক নরকুণ্ডে। অয়ন বুঝতে পারছিল রাত যত বাড়বে মৃত্যু মিছিল তত দীর্ঘ হবে। রিমির নিথর রক্তশূন্য দেহটা যখন মেঝের ওপর আছড়ে পড়ল, তখন গোটা বাড়িটা যেন একবার তৃপ্তের নিঃশ্বাস ফেলল। পচে যাওয়া কাঠের কড়িকাঠ থেকে টপ টপ করে রক্তবর্ণের জল চুয়ে পড়ছে। অয়ন, অর্ক আর সায়নী, এই 3 জন এখন হলের এক কোণে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। টর্চের ব্যাটারি কমে আসছে, আলোটা বারবার কাঁপছে। সায়নীর অবস্থা এখন শোচনীয়। সে সমানে বিড়বিড় করছে, ওদেরকে বাঁচাবে না, ও আসছে, ও সবার গ্রাম নিচ্ছে, আমাদেরকে বাঁচাবে না। অয়ন বুঝতে পারছিল এই বাড়িটা সাধারণ কোনো ভূতের ডেরা নয়। এটা একটা মরণ ফাঁদ, যা তৈরি করা হয়েছিল তার নিজেরই পূর্বপুরুষদের হাতে। দলিলে লেখা এই রক্ত চুক্তির অর্থ এখন পরিষ্কার হচ্ছে। এই বাড়ির পেতেনি আসলে এই বংশেরই কোনো অভিশপ্ত নারী, যাকে কোনো এক পূর্ণিমা রাতে বলি দেওয়া হয়েছিল চির যৌবন লাভের আশায়। এখন সে প্রতিদানে চায় রক্ত আর প্রাণ। রাত 1:30। বাড়ির ভেতরে অদ্ভুত এক নিস্তব্ধতা নেমে এলো। কেবল বাইরে বৃষ্টি, অবিরাম ছন্দ আর মাঝে মাঝে কোনো নাম না জানা পাখির ডাক শোনা যাচ্ছে। হঠাৎ সিঁড়ির ওপর থেকে একটা মোহময় সুবাস ভেসে আসতে লাগলো। হাসমোহনার গন্ধ, কিন্তু তার সাথে মিশেছিল চন্দনের আর কাঁচা রক্তের একটা অদ্ভুত সংমিশ্রণ। অর্ক হঠাৎ সোজা হয়ে দাঁড়াল। তার চোখে তখন এক বিচিত্র শুনতে পাচ্ছিস? কি যেন গান গাইছে।
না তো অর্ক, কোনো শব্দ নেই। তুই কোথাও যাস না। সায়নী তার হাত ধরার চেষ্টা করলো, কিন্তু অর্ক তাকে এক ঝটকায় সরিয়ে দিল। অর্ক দেখল সিঁড়ির মাকে দাঁড়িয়ে আছে এক অপূর্ব সুন্দরী নারী। তার পরনে পাতলা ভিনভিনে সাদা শাড়ি, যা বৃষ্টির জন্য ভিজে শরীরের সাথে লেপ্টে আছে। তার লম্বা কালো চুলগুলো কোমর ছাপিয়ে নিচে নেমে গেছে। মায়াবী সে রূপ দেখে অর্ক ভুলেই গেল যে একটু আগে সে তার বন্ধুদের বিভৎস মৃত্যু দেখেছে। পৃথিবী এখন তার সামনে এক লাশময়ী অপ্সরা রূপে এসে দাঁড়ায়। পৃথিবী তার রক্তাক্ত ঠোঁটে কামক হাসি হাসল। সে ধীরে ধীরে পিছু হাঁটতে শুরু করলো দোতলার দিকে। অর্ক সম্মোহিতের মতো তার পিছু নিল। অয়নার সায়নী চিৎকার করে তাকে ডাকলো, কিন্তু অর্কর কানে তখন কেবল নুপুরের রিমিঝিমে শব্দ ছাড়া আর কিছুই আসছিল না। দোতলার একটি বন্ধ ঘরে অর্ককে নিয়ে ঢুকলো শ্যামল। ঘরের ভেতরটা মোমবাতির আলোয় উজ্জ্বল। পালককে ছড়িয়ে আছে গোলাপের পাপড়ি। অর্ক যখন সে নারীর কাছে পৌঁছালো, সে তাকে দুহাতে জড়িয়ে ধরল। নারীর শরীরের স্পর্শ আগুনের মতো গরম, আবার পরক্ষণে বরফের মতো ঠান্ডা। অর্ক যখন তাকে চুমু খেতে গেল, ঠিক তখনই সেই মায়াবী রূপ বদলাতে শুরু করল। লাশময়ী নারীর চামড়া হঠাৎ ঝুলে পড়তে লাগলো। সুন্দর চোখ দুটো গর্তে ঢুকে গিয়ে সেখান থেকে বেরোতে শুরু করলো সাদাটে পুঁজ। তার ভিনে সাদা শাড়িটা নিমেষের মধ্যে ভিজে উঠল পচা রক্তে। অর্ক চিৎকার করতে চাইল, কিন্তু দেখলো তার নিজের শরীরটা নড়াচড়া করার ক্ষমতা হারিয়েছে। পৃথিবী তার পচা গলা শরীরটা নিয়ে অর্কের ঘাড়ের কাছে মুখ নামালো। তার দাঁতগুলো তখন ইঁদুরের মতো লম্বা আর ধারালো হয়ে উঠেছে। সে অর্কর ঘাড়ের কাছে কামড় বসাল না, বরং তার জিভ দিয়ে অর্কর গলার চামড়াটা ধীরে ধীরে চাটতে লাগলো। যেখানেই সে জিভ ছোঁয়াচ্ছে সেখানেই চামড়া গলে খসে পড়ছে। তুই বলেছিলিস না আমায় ভালোবাসিস, তবে দে তোর কলিজাটা আমায় দে, আমায় দে তোর কলিজা। প্রেতিনী হুঙ্কার দিয়ে উঠল। সে তার লম্বা নোকালা হাতটা অর্কর বুকের পাঁজরের ভেতর ঢুকিয়ে দিল। মরমর করে হাড় ভাঙার শব্দ হল। অর্কর জীবন্ত বুক থেকে ধুকপুক করতে থাকা হৃৎপিণ্ডটা ছিঁড়ে বের করে আনলো সে। অর্কর চোখ দুটো কোটর থেকে বেরিয়ে এলো। যন্ত্রণায় তার মুখটা বিকৃত হয়ে গেল। প্রেতিনী সে কাঁচা হৃৎপিণ্ডটা কামড়ে খেতে শুরু করল, আর তার বিভৎস অট্টহাসিতে হেঁটে পড়ল গোটা কামড়া। নিচে অয়নার সায়নী তখন একে অপরকে জাপটে ধরে বসে আছে। হঠাৎ সায়নী দেখলো হলের বড় আয়নাটার উপর দিয়ে একটা কালো বিড়াল হেঁটে যাচ্ছে, কিন্তু আয়নায় বিড়ালটার কোনো প্রতিবিম্ব পড়ছে না। তার বদলে সেখানে দেখা যাচ্ছে রিমির বিভৎস মুখটা, যে ইশারায় সায়নীকে ডাকছে। সায়নী ভুপিয়ে কেঁদে উঠল। অয়ন, 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 ওর ঘর ফিরবে না, আমরা ফিরবো না অয়ন, আমরা ফিরবো না। অয়ন কোনো কথা বলতে পারল না। সে দেখলো হলের দেওয়ালে ঝোলানো তার পূর্বপুরুষদের ছবিগুলোর চোখ থেকে এখন দর দর করে কালো আলকাতরার মতো কিছু একটা গড়িয়ে পড়ছে। বাড়িটা যেমন কাঁপছে, বাইরে বাতাসের শব্দে এখন শোনা যাচ্ছে হাজার হাজার কান্নার আওয়াজ। হঠাৎ তখন খেয়াল করলো সায়নীর ছায়াটা দেওয়ালের উপর নেই। সায়নী পাশে বসে আছে ঠিকই, কিন্তু আলো থাকা সত্ত্বেও তার কোনো ছায়া পড়ছে না। হয়তো ঘামতে শুরু করল। সে বুঝল পৃথিবী এবার তাদের মাঝখানে বিভ্রম সৃষ্টি করছে।
সে যার পাশে বসে আছে সে কি আদৌ শাইনি? শাইনি হঠাৎ আয়নার দিকে ফিরে তাকালো। তার মুখটা ছিল খুব শান্ত, কিন্তু চোখ দুটোর কোনো মায়া ছিল না। সে অয়নের কানে ফিসফিস করে বলল, তুই তো এর বাইরে ছেলে, তুই জানিস না তোর রক্ত ছাড়া আমার খেতে মিলবে না। শায়নির নখগুলো ধীরে ধীরে লম্বা হতে শুরু করলো। হয় বুঝলো রাত এখন অনেক বাকি। পিশাচি এত সহজে তাদেরকে ছাড়বে না। বাইরে বৃষ্টির দাপট তখন প্রলয়ঙ্করী রূপ নিয়েছে। বজ্রপাতের শব্দ মনে হচ্ছে যেন আকাশটা ভেঙে চৌধুরী মিলার ওপর আছড়ে পড়বে। অয়নের শাইনি হলের কোণে সিঁটিয়ে বসেছিল। একটু আগে অর্ক পড়ে গিয়ে আর ফিরে আসে। ওপরে কেবল নিস্তব্ধতা, আর সেই নিস্তব্ধতা চিরে মাঝে মাঝে একটা শব্দ আসছে, হাড় চেবানো মর্মর শব্দ। শাইনির ছায়া নেই। এই সত্যিটা অয়নকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে শব্দ মনে নিজের পকেটে থাকা পুরনো সেই উপর চাকতিটা শক্ত করে ঢুকল, যেটা সে দলিলের সাথে পেয়েছিল। বংশ পরম্পরায় চলে আসা এই রক্ষা কবচটা কি আজ কাজে দেবে? এটাই মনে মনে ভাবতে থাকলো। শাইনি হঠাৎ অয়নের কাঁধে মাথা রাখলো। তার শরীরটা বদলে গেছে। আগে যেটা ছিল হালকা পারফিউমের সুবাস, এখন সেখান থেকে আসছে ভিজে মাটি আর পচা নর্দমার ব্যবসা বন্ধ। শাইনি অয়নের কানের লতিতে জিভ ছোঁয়ালো। সেই স্পর্শে অয়নের মনে হলো কেউ এক খণ্ড বরফ তার চামড়ায় ঘষছে। তোর খুব ভয় লাগছে তাই না? আমরা একটু কাছে এসে বসে। শাইনির গলার স্বর এখন অস্বাভাবিক রকমের সরু আর তীক্ষ্ণ শোনাচ্ছিল। অয়ন নিজেকে সরিয়ে নিতে চাই, কিন্তু শাইনির হাতের মুঠো এখন লোহার মতো শক্ত। সে অয়নের হাতটা নিজের বুকের ওপর রাখল। অয়ন হাতকে উঠল। শাইনির হৃৎপিণ্ড এখন স্পন্দিত হচ্ছে না। তার বুকের ভিতরটা পাথর কুচির মতো ঠান্ডা আর স্থির। হঠাৎ হলের মাঝখানে একটা আগুনের কুণ্ড জ্বলে উঠলো আপনা আপনি। সেই আগুনে নীলচে আলোয় অয়ন দেখলো হলের দেওয়ালে ঝুলানো তৈলচিত্রগুলো থেকে মানুষগুলো বেরিয়ে আসার চেষ্টা করছে। এবার তাদের কঙ্কালসার হাতগুলো ক্যানভাস ছেড়ে বেরিয়ে আসছে। শাইনি হঠাৎ উঠে দাঁড়ালো। তার পরনের কাপড়গুলো একে একে খসে পড়তে লাগলো। তার নগ্ন শরীরের চামড়া কুঁচকে গিয়ে কালচে নীল হয়ে যাচ্ছিল। অয়ন দেখল শাইনির পেটের মাঝখানটা লম্বালম্বি ভাবে চিড়ে যাচ্ছে, আর সেখান থেকে এক ঝাঁক কালো বিছে বেরিয়ে আসছে। পালা অয়ন, পালা! একটা আর্তনাদ শোনা গেল। হঠাৎ অয়ন চমকে উঠে দেখলো আসল শাইনি সিঁড়ির ওপর অন্ধকার থেকে উঁকি দিচ্ছে। তার মুখ রক্তে মাখামাখি, একটা হাত ভাঙা অবস্থায় ঝুলছে। তাহলে অয়নের পাশে বসে থাকা সেই বিভৎস মূর্তিটা কে? অয়নের পাশে থাকা ছায়াহীন শাইনি একটা অট্ট হাসি হেসে উঠল। তার চোয়ালটা ঝুলে গিয়ে বুকের কাছ পর্যন্ত নেমে এলো। সে নিজের হাতটা শাইনির দিকে বাড়িয়ে দিল। এক অদৃশ্য টানে আসল শাইনি সিঁড়ি থেকে নিচে গড়িয়ে পড়ে গেল। অয়ন দেখল সেই পৈশাচিক মূর্তিটি শাইনির ওপর ঝাঁপিয়ে পড়ল। সে শাইনির গলার নলিটা কামড়ে ধরে এক ঝটকায় ছিঁড়ে দিল। গল গল করে ভিঙ্কি দিয়ে রক্ত ছুটে এসে অয়নের মুখে লাগলো। সেই উষ্ণ রক্তের মোত্তার স্বাদ অয়নকে বুঝিয়ে দিল এটা কোনো স্বপ্ন নয়। শাইনি ছটফট করতে করতে শান্ত হয়ে গেল। পৃথিবীটি তখন শাইনির পেটের ওপর বসে তার লিভারটা টেনে বের করে আনলো। সেটা কাঁচা অবস্থায় চিবোতে চিবোতে পেতিনি অয়নের দিকে তাকিয়ে সজোরে হাসতে লাগলো।
তার সেই লাস্যময়ী আর বিভৎসতার মিশেল রূপ অয়নকে পাগল করে দেওয়ার জন্য ছিল যথেষ্ট। সে দেখল প্রীতি সায়নীর রক্ত দিয়ে নিজের ঠোঁট রাঙাচ্ছে, যেন কোনো প্রসাধন করছে সে। অয়ন আর দাঁড়াল না। সে অন্ধের মতো উল্টো দিকের একটা অন্ধকার করিডোর দিয়ে দৌড়াতে শুরু করল। পিছনে সেই হাড় হিম করা অট্টহাসি আর কুকুরের শব্দ তাকে তাড়া করে চলেছিল। দৌড়াতে দৌড়াতে সে একটা বিশাল ডাইনিং হলের মধ্যে এসে ঢুকল। সেখানে একটা বিশাল মেহগনি কাঠের টেবিল রাখা ছিল। টেবিলের ওপর সাজানো ছিল রূপোর বাসনপত্র। অয়ন টর্চ জ্বালাতে দেখল বাসনের উপর ঢাকা দেওয়া পাত্রগুলোতে মানুষের কাটা মুন্ডু সাজানো রয়েছে। একটা পাত্রে রাহুলের মাথা, অন্যটায় রিমির চোখ দুটো ভাসছে লালচে ঝুলি। অয়ন বমি করতে করতে টেবিলের নিচে লুকিয়ে পড়ল। তার মনে হচ্ছিল বাড়িটা যেন আরো ক্রমশ ছোট হয়ে আসছে, দেওয়ালগুলো ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ টেবিলের তলাতে সে শুনতে পেল ফিসফিসানি। অয়ন, তুইও কি আমাদের মতো স্বাদ নিবি? সে দেখল টেবিলের তলায় তানিয়া বসে আছে। না, ওটা তানিয়া নয়। তানিয়ার গায়ের চামড়াটা কেউ নিজের শরীরে পড়ে আছে মাত্র। তার শরীরের হাড়গুলো ভেঙে চুরে এমন ভাবে তুবড়ে গেছে যে তাকে একটা মাংসের তালের মতো লাগছে। সে অয়নের পা কামড়ে থাকার চেষ্টা করলো। অয়ন লাথি মেরে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঘরের জানলাটা ভাঙার চেষ্টা করলো, কিন্তু জানলার কাঁচগুলো তখন হীরের মতো শক্ত হয়ে গেছে। সে জানলার বাইরে তাকিয়ে দেখলো শত শত কালো বিড়াল জানলার কাছে নখ দিয়ে আঁচড়াচ্ছে। তাদের ডাকগুলো বাচ্চার কান্নার মতো শোনাচ্ছিল। অয়ন তখন হতাশ হয়ে মেঝেতে বসে পড়ল। তখন তার হাত পড়ল একটা আলগা মেঝের পাথরে। সে পাথরটা সরাতে নিচে একটা গোপন সুড়ঙ্গ দেখতে পেল সে। সেখান থেকে একটা পুরনো চামড়ার গন্ধ আসছে। অয়ন আর ভাবল না। সে সেই গর্তের ভেতরে নিজেকে গলিয়ে দিল। নিচে নামতে সে দেখল একটা ছোট ঘর, যেখানে সারিবদ্ধভাবে রাখা ছিল অনেকগুলো কাঁচের জার। প্রতিটি জারে ফরমালিনে ডুবিয়ে রাখা আছে অল্প বয়সী মেয়েদের কাটা স্তন আর যৌনাঙ্গ। অয়ন দৃশ্য থেকে শিউরে উঠল। ঘরের মাঝখানে রয়েছে একটা বড় বেদি। সেখানে রাখা এক প্রাচীন পুঁথি। পুঁথির পাতায় অয়ন নিজের ঠাকুরদাদার হাতের লেখা দেখতে পেল। বাক্যটা শেষ হয়, কারণ কাগজের সেই অংশটা তাজা রক্তে লেপে দেওয়া হয়েছে। হঠাৎ অয়ন অনুভব করলো তার ঘাড়ের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে। সে ধীরে ধীরে মাথা ঘুরালো। দেখলো সে প্রেতিনী ললিতা এখন সম্পূর্ণ নগ্ন অবস্থায় তার সামনে দাঁড়িয়ে। কিন্তু এখন তার রূপ পরীর মতো সুন্দর। তার গায়ের চামড়া এখন দুগ্ধ ফেনিত সাদা, চোখ দুটোর সম্মোহনী মায়া। সে অয়নের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, অয়ন, তুই তো আমারই রক্ত। আমার শরীরটা না বড় ঠান্ডা। তুই কি আমাকে একটু উষ্ণতা দেবে না? দেবে না উষ্ণতা? দেবে না? প্রেতিনীর সেই মায়াবী রূপ আর লাস্যময় চাহনিতে অয়ন যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। ললিতা তার বাহু ধরে অয়নকে জড়িয়ে নিল। তার নমনীয় স্তন অয়নের মুখে পিষ্ট হতেই অয়ন এক অদ্ভুত নেশায় বোধ হয়ে গেল। কিন্তু ঠিক তখনই সে খেয়াল করলো ললিতার পিঠের দিকে তার আয়নার প্রতিবিম্বে দেখা যাচ্ছে বিভৎস কঙ্কাল, যার পিঠ থেকে বেরিয়ে আসছে অসংখ্য কিলবিলে পোকা। ললিতা অয়নের ঠোঁটে ঠোঁট রাখল। সেই চুম্বন যেন প্রাণ শুষে নেওয়ার এক মরণপণ প্রক্রিয়া উঠল। অয়ন অনুভব করলো তার পায়ের দিক থেকে শরীরটা ক্রমশ অবশ হয়ে আসছে। বাইরে তখন প্রলয়কাল। মেঘের গর্জনগুলো যেন মাটির নিচ থেকে উঠে আসা
কোনো আদিম দানবের কারের মতো শোনাচ্ছিল। আকাশ থেকে বৃষ্টির ধারা নামছিল না, যেন আকাশটাই ছিঁড়ে ঝরে পড়ছিল চৌধুরী ভিলার ভাঙা ছাদের উপর। নোনা ধরা দেওয়ালগুলো দিয়ে বৃষ্টির জল চুই যখন মেঝেতে পড়ছিল, সেই জলের রং সাদা ছিল না, তার সিঁদুরের মতো লাল বর্ণ ধারণ করেছে। বাড়ির উত্তরটা তখন একটা ঘাম আর পচা চামড়ার ব্যবসা গন্ধে ম করছিল। অয়ন ললিতার বাহু পাশে বন্দি, তার মস্তিষ্ক ললিতার মায়াবী রূপের নেশায় আচ্ছন্ন হলেও তার শরীরে এক অদ্ভুত মৃত্যু শীতলতা জমে যাচ্ছে। ললিতার কোমর যখন অয়নের ঠোঁটে চেপে বসল, অয়ন অনুভব করল তার ফুসফুস থেকে বাতাস কেউ পাম্প করে বের করে দিচ্ছে। সেই চুম্বন কোনো প্রেমিকের ছিল না, বরং সেটা ছিল এক ক্ষুধার্ত পরজীবী। ললিতার মসৃণ হাত দুটো যখন অয়নের পিঠের উপর দিয়ে নেমে যাচ্ছে, অয়ন হঠাৎ এক তীব্র জ্বালা অনুভব করল। বিদ্যুৎ চমকালো জানলার বাইরে। সেই তীব্র আলোয় দেওয়ালের আয়নায় অয়ন দেখল এক হাড় হিম করা দৃশ্য। ললিতা তাকে জড়িয়ে ধরে নেই, বরং একটা বিশাল মাপের পচা চামড়ার মাংসপিণ্ড তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। ললিতার পিঠের চামড়াটা দুভাগ হয়ে গেছে, আর সেখান থেকে বের হওয়া অসংখ্য সরু সরু কাঁটা অয়নের পিঠের মাংসে গেঁথে যাচ্ছে। অয়ন যন্ত্রণায় চিৎকার করল। ললিতা তার মুখটা সরালো, তার সেই মায়াবী চোখে এখন এক পৈশাচিক লাল আভা। সে হাসল, আর সেই হাসির সঙ্গে তার মুখটা কানের লতি পর্যন্ত চিরে গেল। কি হলো অয়ন? আমার উষ্ণ পাখি তোর সহ্য হচ্ছে না? ওর রক্ত যে বড় মিষ্টি, ওর পূর্বপুরুষদের চেয়েও অনেক বেশি বিশুদ্ধ। সে অয়নকে জাপটে ধরে মেঝের ওপর ফেলে দিল। বৃষ্টির ছাঁট জানলার কাঁচ ভেঙে অয়নদের গায়ে আছড়ে পড়ছিল। বাইরের অন্ধকার থেকে একজন বিড়াল বেরিয়ে এলো। তাদের গায়ের চামড়া নেই, শুধু কাঁচা মাংস আর হাড় নজরে পড়ল। তারা অয়নের চারপাশ দিয়ে ঘুরতে লাগলো, যেন কোনো মহাযজ্ঞের প্রস্তুতি চলছে। হঠাৎ ঘরের অন্ধকার কোণগুলো থেকে ছায়া নড়তে শুরু করলো। অয়ন বিস্ফারিত চোখে দেখল রাহুল, তানিয়া, রিমি, অর্ক আর শাইনি, তারা কেউ আর আগের মতো নেই। রিমির চোখে কোটর খালি, সেখান দিয়ে কিলবিল করে পোকা বেরোচ্ছে। রাহুলের পেট চেরা, সে নিজের নারী ভুঁড়িগুলো হাতে নিয়ে দড়ির মতো চট পাকিয়ে খেলছে। তারা সবাই গোল হয়ে দাঁড়িয়ে অয়ন আর ললিতাকে দেখছে। শাইনি এক পা এগিয়ে এলো, তার কণ্ঠস্বর ভাঙা ক্যাসেটের মতো শোনালো। চলে আয় আমাদের কাছে, মরে যাওয়া খুব শান্তির, এখানে কোনো ব্যথা নেই, শুধু খিদে আছে। অয়ন বাঁচার শেষ চেষ্টায় তার পকেটে থাকা সেই উপর চাকতিটা বের করে ললিতার কপালে ছুঁয়ে দিল। এক মুহূর্তের জন্য ললিতা একটা তীব্র আর্তনাদ করে পিছিয়ে গেল। তার শরীরে সেই সুন্দর রূপটা পুড়ে গিয়ে কালো হয়ে গেল। হঠাৎ অয়ন শুনতে পেল তার ঠাকুর দাদার কণ্ঠস্বর, যেন এই বাড়ির প্রতিটি ইট তাকে সাবধান করছে। অয়ন উঠে দৌড়াতে শুরু করল, কিন্তু বাড়িটা এখন একটা গোলক ধাঁধায় পরিণত হয়েছে। সে যে দরজা দিয়ে ঢুকছে, আবার সেই একই ঘরে ফিরে আসছে। করিডোরের দেওয়ালগুলো এখন আর ইটের নয়, সেগুলো যেন মানুষের হৃৎপিণ্ডের মতো ধুকপুক করছে। দেওয়াল থেকে হাত বেরিয়ে আসছে তাকে ধরার জন্য। বৃষ্টির জল এখন কোমর পর্যন্ত জমে গেছে। সেই জলের উপর ভেসে বেড়াচ্ছে মানুষের কাটা চুল আর ভাঙা দাঁত। অয়ন জলের তোড়ে ভারসাম্য হারিয়ে পড়ে গেল। ঠিক তখনই সে দেখল জলের তলা থেকে রাহুল আর অর্ক তার পা চেপে ধরছে। তুই একা বাঁচবি কেন অয়ন? আমাদের সাথে আয়। অর্কর গলার স্বরে কোনো মানুষের টান নেই, শুধু এক
হিমশীতল ঘৃণা মিশেছিল। বিদ্যুৎ চমকাতেই সে দেখল ছাদের কড়িকাঠ থেকে সায়নের দেহটা ঝুলছে, আর ললিতা সেই ঝুলে থাকা দেহে রক্ত দিয়ে নিজের গায়ে আলপনা আঁকছে। ললিতা অন্যের দিকে তাকিয়ে তার চেরা জিভটা বের করল। তোর সময় শেষ অয়ন, মোর হতে আর বেশি দেরি নেই। আর আর আমার এখনো খোঁজ অনেক বাকি। ললিতা ছাদ থেকে ঝাঁপ দিল অয়নের উপর। তার নখগুলো অয়নের গলার চামড়া স্পর্শ করতেই এক বিকট শব্দে জানলার কাছের একটা পুরনো ঠাকুরদাদার ঘড়িতে 12টা বাজার ঘন্টা বাজল। কিন্তু সেই ঘন্টা ধ্বনি যেন কোনো মন্দিরের নয়, বরং শ্মশানের হাহাকার বয়ে নিয়ে এসেছিল তার কাছে। অয়ন ঝাপসা চোখে দেখল ললিতার দেহের ভেতর দিয়ে হাজার হাজার কালো বিড়াল বেরিয়ে আসছে। বাড়িটা কাঁপছে, বাইরে ঝড় এখন একটা টর্নেডোর রূপ নিয়েছে। অয়ন বুঝল এই নরক থেকে বেরোনোর সব পথ তার জন্য বন্ধ হয়ে গেছে। বৃষ্টির দাপট এখন আর কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, তা যেন এক মহাজাগতিক অভিশাপের মতো চৌধুরী মিলার উপর আছড়ে পড়ছিল। জানলার প্রতিটি ফাটা কাঁচ দিয়ে বৃষ্টির ছাড় যখন ঘরের ভেতরে ঢুকছিল, তখন মনে হচ্ছিল কেউ শত সহস্র ছুঁচ বিধিয়ে দিচ্ছে অয়নের চামড়ায়। ঘরের কোমর সমান জলে তখন শুধু মৃত বন্ধুদের অবশেষ নয়, ভেসে উঠছিল বহু বছর আগে হারিয়ে যাওয়া মানুষের কঙ্কাল, পচে যাওয়া হাড়ের সাদাটে আভা। অন্ধকারের ভেতর এক অদ্ভুত দ্যুতি ছড়াচ্ছে। অয়ন দেওয়াল ধরে কোনো ক্রমে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। তার শরীরের প্রতিটি হাড় যন্ত্রণায় কোকিয়ে উঠছিল। ললিতা সেই রূপোর চাকতির আঘাত পাওয়ার পর পৈশাচিক রূপ এখন আরো বিভৎস হয়ে উঠল। সে এখন আর মাটির ওপর দিয়ে হাঁটছে না, বরং মাকড়সার মতো দেওয়াল আর ছাদ বেয়ে দ্রুত গতিতে অয়নের চারদিকে ঘুরতে শুরু করল। তার দীর্ঘ কালো চুলগুলো জলের ওপর সাপের মতো কিলবিল করছে। ললিতা হঠাৎ ছাদ থেকে অয়নের ঠিক সামনে এসে নামল। তার নগ্ন শরীরের কালো চামড়া থেকে একটা আঠালো তরল চুইয়ে পড়ছিল। সে অয়নের বুকের কাছে তার মুখ টানল। এবার আর কোনো ঘৃণা নয়, তার চোখে ফুটে উঠল এক আদিম আকাঙ্ক্ষা। অয়ন, অয়ন, তোর শরীরের ভেতর মানুষের রক্ত বইছে। জানিস, তোর পিতামহ যখন আমাকে এই ঘরে আটকে রেখেছিল, প্রতিদিন আমার শরীর সে ভাবত বাড়ি ফিরে নিয়ে এসে ভিতরে ভিতরে ললিতা তার লম্বা মুখ দিয়ে অয়নের শার্টের বোতামগুলো একে একে ছিঁড়ে ফেলল। তার ঠান্ডা হাত যখন অয়নের তপ্ত ত্বকের সংস্পর্শে এলো, অয়ন এক আকর্ষণে অবশ হয়ে গেল। ললিতার বিভ্রম তাকে আবারও ঘেরাও করেছিল। সে দেখল ললিতা আর সেই প্রেতিনী নেই, সে যেন এক স্বর্গের অপ্সরা। বাইরের বজ্রপাত আর ঝড় যেন তাদের মিলনের এক উত্তাল আবহ সঙ্গীত বয়ে আনছিল। ললিতা অয়নকে জাপটে ধরে জলের মধ্যেই শুয়ে দিল। সেই ঠান্ডা জলের স্পর্শে অয়নের মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। ললিতার ঠোঁট যখন অয়নের ঘাড়ে নামল, অয়ন অনুভব করল তার রক্ত যেন টকবক করে ঘুরছে। এক চরম যৌন উত্তেজনা আর মৃত্যুর ভয়, এই দুইয়ের মিশেলে অয়নের ঘোরের মধ্যে তলিয়ে গেল। ললিতা তার কানের কাছে ফিসফিস করে বলতে লাগলো, আমার ভেতরে মিশে যা, তাহলে তুই অমর হয়ে ঠিক সেই মুহূর্তে অয়নের মনে পড়ল তার ঠাকুরদাদার ডায়েরির সেই অসম্পূর্ণ বাক্যটা। সে বুঝতে পারল ললিতা আসলে তাকে ভোগ করছে না, বরং তার প্রাণশক্তি শুষে নিয়ে
নিজেকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে পুনর্জন্ম দেওয়ার চেষ্টা করছে। ললিতার স্পর্শ যেখানে যেখানে লাগছে সেখানে অয়নের চামড়া শুকিয়ে কালচে হয়ে যাচ্ছে। হঠাৎ সেই কামনার মুহূর্ত চুরমার হয়ে গেল এক বিভৎস চিৎকারে। অয়ন চোখ খুলে দেখল তাদের চারধারে জলের উপর দাঁড়িয়ে আছে তার 5 বন্ধু, রাহুল, তানিয়া, রিমি, অর্ক আর শাইন। তাদের প্রত্যেকের শরীর এখন আগের চেয়েও বেশি পচে গেছে। তাদের চোখ দিয়ে রক্ত নয় বরং কালচে রঙের এক ধরনের লার্ভা বেরিয়ে আসছে। অয়ন, ও তোকে শেষ করে দিচ্ছে, আমাদের মতো হয়ে যা। রাহুল তার আধ খাওয়া গলার নলি দিয়ে ফ্যাসফ্যাসে আওয়াজে বলল। শাইনি এক পা এগিয়ে এসে অয়নের একটা হাত ধরল। তার স্পর্শে অয়নের হাতটা যেন অ্যাসিডে পুড়িয়ে গেল। কেন তুই বাঁচবি অয়ন? আমরা তো একসাথে এসেছিলাম। তুই জমিদার বাড়ির ছেলে বলে কে 7 খুন না? বন্ধুদের এই ঘৃণা আর ললিতার ওই দানবীয় তৃষ্ণা অয়নকে এক নরক যন্ত্রণার মুখে ঠেলে দিল। ললিতা এবার খেপে উঠল। সে তার বন্ধুদের দিকে ফিরে এক বিকট চিৎকার করল। সেই চিৎকারের চোটে রিমির মাথার খুলিটা ফেটে চৌচির হয়ে গেল। সরে যা তোরা। ললিতা হুঙ্কার দিল। ললিতা শাইনির হাতটা অয়নের উপর থেকে সরিয়ে দিয়ে শাইনির মাথাটা এক মোচড়ে ছিঁড়ে ফেলল। তারপর সেই ছিঁড়ে যাওয়া মাথাটা ফুটবলের মতো লাথি মেরে অন্ধকারের দিকে পাঠিয়ে দিল। অয়ন দেখল তার বন্ধুদের আত্মারাও ললিতার ভয় কুঁকড়ে যাচ্ছে। ললিতা এখনই বাড়ির অপ্রতিদ্বন্দ্বী রানী হয়ে উঠছিল। বাইরে ঝড় এখন প্রলয় নাচন শুরু করেছে। বাড়ির ছাদের একটা বড় অংশ মরমর করে ভেঙে পড়ল হল ঘরে। বৃষ্টির জলের তোড়ে একটা পুরনো আলমারি উল্টে গেল, আর সেখান থেকে বেরিয়ে এলো শত শত কালো বিড়ালের কঙ্কাল। সেই কঙ্কালগুলো হঠাৎ জীবন্ত হয়ে উঠল। তারা মেঝের ওপর দিয়ে দৌড়াতে শুরু করলো। তাদের হাড়ের ঠক ঠক শব্দে একটা পৈশাচিক তালের সৃষ্টি হলো। অয়নী সুযোগে হামাগুড়ি দিয়ে ললিতার নাগাল থেকে সরে আসার চেষ্টা করলো। সে দেখলো হলের এক কোণে একটা বড় ঠাকুর দাদার আয়না এখনো অক্ষত আছে। আয়নার ভেতরে সে দেখলো তার নিজের প্রতিফলন নয় বরং প্রপিতামহের প্রতিচ্ছবি। প্রপিতামহ তাকে ইশারায় ডাকছে। অয়ন যখন আয়নার কাছে পৌঁছালো, আয়না থেকে একটা হাত বেরিয়ে এলো। সেটা তাকে ভেতরে টেনে নেওয়ার চেষ্টা করতে লাগলো। অয়ন বুঝতে পারল না এটা কি বাঁচানোর চেষ্টা নাকি অন্য কোনো মরণ ফাঁদ। ঠিক সেই সময় ললিতা অয়নের পিঠের ওপর ঝাঁপিয়ে পড়ল। তার দাঁতগুলো অয়নের কাঁধের মাংসে বসে গেল। অয়ন যন্ত্রণায় জ্ঞান হারানোর আগে দেখল বাড়ির দেওয়ালগুলো থেকে রক্ত নয়, এবার পুঁজ বেরোতে শুরু করেছে। আর সেই পুঁজের ভেতর থেকে ছোট ছোট হাত পা বের হচ্ছে। অজ্ঞাত শিশুদের ভ্রূণ, যাদের হয়তো এই বাড়িতেই বলি দেওয়া হয়েছিল। ললিতা অয়নের কানের কাছে কামড়ে দিয়ে এক টুকরো মাংস ছিঁড়ে নিল। তারপর তার সেই বিভৎস চিরা ঠোঁট দিয়ে অয়নের কানে ফিস ফিস করে বলল, কালকের সূর্য তুই, আমি অয়ন, বৃষ্টির জলে তোকে আমি সমাধি দেব। অয়ন দেখল তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। বাইরে বিদ্যুতের আলো সে শেষবার মতো দেখল শাইনির নিথর ধরটা জলের ওপর উপর হয়ে ভাসছে। বাড়িটা যেন ধীরে ধীরে মাটির নিচে ধসে যাচ্ছিল। অন্ধকার যখন জমাট বেঁধে পাথরের মতো ভারী হয়ে যায়, তখন মানুষের চেতনা আর বাস্তবতার মধ্যে কোনো পার্থক্য থাকে না। অয়ন এখনই ধূসর সীমান্তে দাঁড়িয়ে। ললিতার দাঁত আর কাঁধের মাংস ছেড়ে নিয়েছে। অসহ্য যন্ত্রণায় তার মস্তিষ্ক অবশ। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঠাকুর দাদার আয়নার ভেতর থেকে বেরিয়ে আসা সেই একাশে হাতটা অয়নকে এক হ্যাঁচকা টানে ভেতরে টেনে নিল। এক নিমিষের জন্য মনে হলো অয়ন যেন এক বড় শীতল হ্রদে ডুবে যাচ্ছে। তারপর সব স্তব্ধ। অয়ন চুপ করল। কিন্তু এই কোন চৌধুরী ভিলা,
এখানে ধুলো নেই, নোনা ধরা দেওয়াল নেই, চারিদিকে ঝকঝকে ঝাড় লণ্ঠন জ্বলছে, দেওয়ালে দামি পারস্য গালিচা। বাইরে ঝড় হচ্ছে ঠিকই, কিন্তু সেই ঝড়ে কোনো পৈশাচিকতা নেই। সে দেখল ঘরের মাঝখানে তার প্রপিতামহ দেবেন্দ্রনাথ চৌধুরী দাঁড়িয়ে আছে। তার সামনে হাঁটু গেড়ে বসে আছে এক অপূর্ব সুন্দরী তরুণী, ললিতা। কিন্তু ললিতার চোখে জল। দয়া করুন কর্তা, দয়া করুন, আমাকে ছেড়ে দিন। আমার গর্ভে আপনার সন্তান, তাকে অন্তত বাঁচতে দিন কর্তা, তাকে অন্তত বাঁচতে দিন। ললিতার আকুতি ঘরটার দেওয়াল আছড়ে পড়ছে। দেবেন্দ্রনাথের মুখে এক পৈশাচিক হাসি। সন্তান? ওটা সন্তান নয় ললিতা, ওটা আমার অমরত্বের চাবিকাঠি। আমাদের বংশের তান্ত্রিক জানিয়েছেন, যদি পূর্ণিমা রাতে নিজের রক্তজাত সন্তান সহ তার জননীকে এই বাড়ির ভিটে বলি দেওয়া যায়, তবে এই জমিদারি কখনো ধ্বংস হবে না। আমি চিরকাল এই বাড়ির অধীশ্বর হয়ে থাকব। অয়ন স্তম্ভিত হয়ে দেখল দেবেন্দ্রনাথ ললিতাকে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন সেই গোপন কুঠুরিতে, যেখানে অয়ন কিছুক্ষণ আগে সেই কাঁচের জারগুলো দেখেছে। সেখানে ললিতাকে জীবন্ত অবস্থায় বিশাল তামাটে সিন্ধুকে পুড়ে দেওয়া হলো। ললিতার নখের আঁচড়ে সিন্ধুকের ভেতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল, কিন্তু দেবেন্দ্রনাথ নির্দয়ভাবে ঢাকনাটা বন্ধ করে দিলেন। সিন্ধুকের ওপর খোদাই করা হলো সেই রক্ত চুক্তি। ললিতার শেষ চিৎকারটা ছিল এক ভয়ঙ্কর অভিশাপ। যে বংশ আমার মাতৃত্বকে হত্যা করল, সেই বংশের শেষ রক্তবিন্দু আমি এই সিন্ধুকেই পান করব। কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। হঠাৎ এক প্রচন্ড শব্দে আয়নাটা চুরমার হয়ে গেল। অয়ন ছিটকে পড়ল বর্তমানের সেই নোংরা জলমগ্ন হল ঘরে। তার সামনে দাঁড়িয়ে আছে ললিতা। না, তার পেটটা এখন চিরা, আর সেখান থেকে বের হচ্ছে এক উৎসের ভ্রম, যার মুখটা অবিকল দেবেন্দ্রনাথের মতো, যার মুখটা অবিকল দেবেন্দ্রনাথের মতো। ললিতা অট্ট হাসি এসে উঠল। আজ সেই পাপের সমাপ্তি হবে। আমার সন্তান ক্ষুধার্ত, রক্ত চাই, তোর রক্ত চাই। বাইরে ঝড় এখন তুঙ্গে, বৃষ্টির জল ঘরের ভেতর উহু করে ঢুকছে। অয়ন দেখল তার মৃত বন্ধুদের দেহগুলো জলের উপর ভাসতে ভাসতে ললিতার পায়ের কাছে এসে জড়ো হচ্ছে। ললিতা তাদের দেহগুলো থেকে টেনে টেনে হাড় বের করছে, আর সেই হাড়গুলো দিয়ে এক অদ্ভুত বেদি তৈরি করছে। রাহুলের কাটা মুখটা হঠাৎ কথা বলে উঠল। অয়ন, বাঁচতে পারবি না, আমরা সবাই ওর পেটের ভেতর আছি, তুইও আয়। ললিতা এবার অয়নের দিকে এগোতে গেল। তার শরীর থেকে এখন আগুনের মতো উত্তাপ বের হচ্ছে। সে অয়নকে দেওয়ালে চেপে ধরল। তার বিভৎস জিভটা অয়নের চোখের মনি চাটতে শুরু করল। অয়ন অনুভব করল তার দৃষ্টিশক্তি কমে আসছে। ললিতার হাত দুটো অয়নের বুকের পাঁজর বরাবর বসে গেল। যখন আমি তখন এই বাড়ির অভিশাপ মুক্ত পাবে, আর তুই হবে এই বাড়ির এক নোনা ধরাবে। ললিতা অয়নকে মারার আগে এক শেষ মরণ খেলায় মারল। সে অয়নের সমস্ত পোশাক ছিঁড়ে ফেলে তাকে নগ্ন করে দিল। তারপর ললিতার সেই পচা বিভৎস শরীরটা অয়নের উপর চেপে বসল। এক অদ্ভুত এবং পৈশাচিক যৌনতায় মেতে উঠল সে। অয়ন যন্ত্রণায় চিৎকার করতে চাইল, কিন্তু ললিতার ঠোঁট তার মুখ চেপে ধরল। সেই মিলন কোনো মানুষের মিলন ছিল না, যেন এক প্রেতিনী তার শিকারকে শেষবারের মতো নিংড়ে নিতে চাইছিল। অয়নের শরীরে প্রতিটি শিরা উপশিরা যেন ফেটে যাওয়ার উপক্রম। ললিতার মুখ অয়নের পিঠের চামড়া ফালা ফালা করে দিচ্ছে। বাইরে বিদ্যুৎ চমকাতে দেখা গেল ঘরের কোণে সেই কালো বিড়ালটা মানুষের মতো দুই পায়ে দাঁড়িয়ে নাচছে।
হঠাৎ অয়ন দেখল মেঝের ওপর পড়ে আছে সেই পুরনো পুঁথিটা। সে তার সেই শক্তি দিয়ে পুঁথিটা চাপটে ধরল। দলিলে লেখা সেই রক্ত মুছে যাওয়া অংশটা এখন পরিষ্কার দেখা যাচ্ছে। সেখানে লেখা, যদি এই বংশের কেউ স্বেচ্ছায় নিজের প্রাণ বিসর্জন না দেয় তবে এই প্রেতিনীকে থামানো সম্ভব নয়, কিন্তু যদি সেই রক্ত ললিতার সিন্ধুকে পড়ে তবে সব শেষ হয়ে যাবে। ললিতা যখন অয়নের ঘাড়ে কামড় বসাতে যাবে, অয়ন তার হাতের কাছে পড়ে থাকা একটা কাঁচের শট দিয়ে নিজের কবজিটা গভীরভাবে ছিঁড়ে ফেলল। এই নে ললিতা, এই নে তোর শেষ রক্ত। অয়ন তার ভিঙ্কি দিয়ে বের হওয়া রক্ত সজোরে ছুঁড়ে মানুষের সিন্দুকটার ওপর, যেটা কোণের অন্ধকারে পড়েছিল। রক্ত সিন্ধুকে লাগতেই এক প্রলয়ন করে আর্তনাদ শোনা গেল। ললিতার শরীরটা হঠাৎ ধোঁয়া হয়ে যেতে লাগলো। তার বন্ধুরা যারা ছায়া হয়ে ঘুরছিল তারাও আর্তনাদ করতে করতে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। কিন্তু ললিতা যাওয়ার আগে অয়নের কানে ফিস ফিস করে বলে গেল, আমাকে একবার দেখেছে, আমি আসবো, আমি তো পিছু ছাড়বো না। অয়ন জ্ঞান হারাল। বাইরে বৃষ্টির শব্দ ধীরে ধীরে কমে আসছে, কিন্তু জানলার বাইরে সেই কালো বিড়ালটার চোখ দুটো তখনও জল জল করছে। ভোর হচ্ছে, তবে এ ভোরে কোনো স্নিগ্ধতা নেই, আছে এক বিষণ্ণ ধূসরতা। চৌধুরী বিলাসী অভিশপ্ত রাতের অবসান ঘটেছে, কিন্তু তার রেশ হয়ে গেছে প্রতিটি ইটে। বৃষ্টির দাপট কমে এখন ইলশে বড়ি শুরু হয়েছে। সকালের আবছা আলোয় পাড়ার লোকেরা যখন ভিলার সামনে এসে জড়ো হলো, তারা দেখল সদর দরজাটা হাঁ করে খোলা। বাড়ির সামনে ঠিক ঠিক করছে কাদা আর জমে আছে রক্তাভ জল। ভেতরে ঢুকতেই তাদের রক্ত জল হয়ে গেল। হলঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ছিল মানুষের হাড়ের টুকরো আর নাড়ি ভুঁড়ি। অয়নকে পাওয়া গেল সেই ভাঙা সিন্দুকটার ওপর। তাকে দেখা গেল উপুর হয়ে পড়ে থাকতে। তার সারা শরীরে গভীর নখের আঁচড় আর গলার একদিকের মাংস খুবলে নেওয়া হয়েছে, আর কবজি দিয়ে তখন অল্প অল্প রক্ত চুইয়ে পড়ছে। বাকি 5 বন্ধুর কোনো অস্তিত্ব নেই, আছে শুধু ছিন্ন ভিন্ন পোশাক আর মাংসের তাল। পাড়ার লোকেরা ধরাধরি করে অয়নকে হাসপাতালে নিয়ে গেল। পুলিশ এলো, তদন্ত হলো, কিন্তু 6 জন বন্ধুর মধ্যে 5 জনের বেমালুম উধাও হয়ে যাওয়া আর একজনের এই শোচনীয় অবস্থা, এর কোনো যৌক্তিক ব্যাখ্যা পাওয়া গেল না। 7 দিন পর অয়ন বিপদমুক্ত হলেও তার মানসিক অবস্থা স্বাভাবিক ছিল না। হাসপাতালের 4 নম্বর কেবিনের এক কোণে সে সারা দিন জানলার বাইরে শূন্য চোখে তাকিয়ে থাকত। ডাক্তার বলতে লাগলেন এটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, কিন্তু অয়ন জানে সত্যটা কি। সে যখনই চোখ বুজে এসে অনুভব করে তার বিছানার উপর কেউ বসে আছে, তার নাকে আসে সেই পচা হাসনোহানার গন্ধটা। এক রাতে নার্স রাউন্ড এসে দেখলেন অয়ন বিড়বিড় করে কার সাথে যেন কথা বলছে। তুমি এসেছো? বলেছিলে না যে তোমাকে দেখে ফেলে তার আর নিস্তার নেই। নার্স অয়নের কপালে হাত দিতে চমকে উঠলেন। অয়নের শরীর বরফের মতো ঠান্ডা। অয়ন নার্সের দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হাসল। সেই হাসিতে কোনো মানুষের রেশ নেই, তা যেন সেই ললিতারই হাসি প্রতিধ্বনির মতো শোনাল। ডাক্তার অয়নকে ডিসচার্জ করে দিল। অয়ন ফিরে এলো তার পুরনো কলকাতার ভাড়া বাড়িতে, কিন্তু এই বাড়িটা এখন আর তার চেনা মনে হচ্ছে না। প্রতি পদে সে বিভ্রম দেখছে। বাথরুমে আয়নার সামনে দাঁড়ালে সে নিজের প্রতিবিম্ব দেখতে পায় না। দেখে ললিতাকে। ললিতা তার পিঠের ওপর চড়ে বসে আছে। তার দীর্ঘ কালো চুল দিয়ে অয়নের গলা পিছিয়ে ধরছে। অয়ন যখন খেতে বসে
ভাতের থালায় সে দেখতে পায় রাহুলের কাটা মুন্ডুটা তাকে দেখে দাঁত বের করে হাসছে। সে রাতে যখন ঘুমানোর চেষ্টা করে তার পায়ের তলা দিয়ে কালো বিড়ালগুলো দৌড়ে যায়। একদিন রাতে অয়ন ডায়েরি লিখতে বসলো, কিন্তু কলম দিয়ে কালি বেরোচ্ছে না, বেরোচ্ছে টাটকা লাল রক্ত। সে খাতায় লিখলো, ললিতা আমাকে মুক্তি দেয়নি, সে আমাকে একটা জ্যান্ত কফিন বানিয়ে রেখেছে। আমার শরীরের ভেতর সে এখন বাসা বেঁধেছে। সেদিনও আকাশ মেঘ বৃষ্টি নেমেছে, ঠিক সেই ভয়ঙ্কর রাতের মতো। অয়ন তার ঘরের জানলাটা খুলে দিল। ঝড়ো হাওয়া তার ঘরের সব নথিপত্র উড়িয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ ঘরের আলোটা নিভে গেল। অন্ধকারের মাঝখানে দেখা দিল সেই চিরচেনা রূপ, ললিতা। কিন্তু এবার সে একা নয়, তার পাশে দাঁড়িয়েছে রাহুল, তানিয়া, অর্ক, রিমি আর শাইনি। তাদের সবার চোখ দিয়ে নীল আগুন বেরোচ্ছে। ললিতা এগিয়ে এলো, তার গায়ে সেই শতচ্ছিন্ন লাল বেনারসিটা অয়নের উপর বিছিয়ে দিল। আয়ন, তোর বন্ধুদের খিদে পেয়েছে, ওরা তোকে ছাড়া থাকতে পারছে না। আর তুইও কি একা একা থাকতে পারবি? চল, যেখানে সময় থমকে আছে সেখানে রক্ত কখনো শুকায় না। সেই চৌধুরী ভিলায় আমাদের বাসর হবে। চল চল। ললিতা তার লম্বা নখ দিয়ে অয়নের মুখে সেই পুরনো ক্ষতটা আবার চিরে ফেলল। এবার অয়ন চিৎকার করল না, সে এক অদ্ভুত পরম শান্তিতে চোখ বুঝল। সে অনুভব করল ললিতা সেই বরফ শীতল ঠোঁট তার ঠোঁটে চেপে বসেছে। ললিতা তার শেষ প্রাণ বিন্দুটুকু শুষে নিল। পরদিন সকালে পুলিশ এসে দরজা ভেঙে দেখল অয়ন বিছানার উপর পড়ে আছে। তার সারা শরীর একদম নীল হয়ে গেছে। পোস্টমর্টম রিপোর্টে দেখা গেল অয়নের শরীরের এক ফোঁটা রক্ত অবশিষ্ট নেই, যেন কেউ এক রাতেই তার শরীরের সমস্ত রক্ত শুষে নিয়েছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল অয়নের হাতের মুঠোর মধ্যে থাকা একটা ছোট্ট জিনিস। সেটা একটা পুরনো রূপোর চাকতি, যা চৌধুরী বংশের সেই অভিশপ্ত রহস্যের সাক্ষী। আর জানলার কার্নিশে বসে থাকা একটা কালো বিড়াল তখন অট্ট হাসি আসছে। চৌধুরী ভিলার রহস্য অয়ন জেনে ফেলেছে, আর সেই রহস্যের মূল্য তাকে চুকাতে হলো নিজে এবং তার বন্ধুদের জীবন দিয়ে। কারণ প্রেতিনীর রহস্য যে জানে, তার জন্য পৃথিবীতে আর কোনো স্থান অবশিষ্ট থাকে না।